This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কখনো দিল্লি, কখনো উত্তরপ্রদেশ, তো কখনো রাজস্থান বা ঝাড়খণ্ড। নিটের প্রশ্ন ফাঁসে এক এক সময় এক এক রাজ্যে চক্রের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। চলতি বছর ৩রা মে নেওয়া হয়েছিল অভিন্ন ডাক্তারি প্রবেশিকা। বজ্র আটুনি এটেও এড়ানো যায়নি প্রশ্ন ফাঁস। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ১৫০ পাতার পিডিএফ ছড়িয়ে পড়ে, যার মধ্যে ১৪০টিরও বেশি প্রশ্ন মূল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়। ফল, পরীক্ষা বাতিল এবং ২১শে জুন ফের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত। এবার কোনো রকম জালিয়াতি আটকাতে নিরাপত্তা চক্রব্যূহ তৈরি করছে জাতীয় পরীক্ষক সংস্থা বা এনটিএ। নেওয়া হচ্ছে বায়ুসেনার সাহায্য। ঠিক হয়েছে, রেল বা বাস নয়, সড়ক বা জলপথ নয়। নিটের প্রশ্ন বিভিন্ন রাজ্যে পৌঁছবে বায়ুসেনার MI-17 হেলিকপ্টার ও অন্যান্য ফাইটার জেটে। যখন ছোটোবেলায় ফিজিক্যাল সায়েন্স টাইন্স পড়তাম আর কি, তখন একটা প্রশ্ন আসতো, আপনারাও দেখেছেন, অনেকে পড়েছেন আর কি, যে সব থেকে ভঙ্গুর ধাতু কি? এটা বারবার আসতো। পদার্থ কি? এটা বারবার আসতো। বিশেষ করুন এখন হলে প্রশ্নটা আসতো সব থেকে ভঙ্গুর পরীক্ষা কি? তাহলে নিশ্চিতভাবেই আর কেউ কিচ্ছু ভাবতেন না, চোখ বুঝে বলে দিতেন যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে নিট। কারণ বারবার 4বার, পরপর না হলো 4বার এই ডাক্তারি পরীক্ষা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে আমাদের দেশে। এবং প্রত্যেকবারই দেখুন আগের থেকে একটু বেশি সাবধানী হয়েছে নিট কর্তৃপক্ষ। বলেছে এইবার একদম ফুল প্রুফ ব্যবস্থা, একদম মানে সেই লোহার বাসর ঘর বানিয়েছিলেন না চাঁদ সওদাগর, সেরকম আর কি। কিন্তু প্রত্যেকবারই দেখা গেছে সেই লোহার বাসর ঘরে যেরকম একটা ছোট্ট ছিদ্র থেকে গেছিলো, যেটা দিয়ে কালনাগিনী ঢুকে গেছিলো, তাদেরও তো সেই মানে যা যাবতীয় সাবধানতা তারা অবলম্বন করেছেন, কোনো একটা ফাঁক গলে প্রশ্ন ঠিক লিক হয়ে গেছে। এবারও হয়েছে, এবারও তো ৩রা মে পরীক্ষা হলো। যারা দীর্ঘদিন ধরে, এবং এই পরীক্ষাগুলো খুব কঠিন জানেন তো, এই পরীক্ষাগুলোর জন্য প্রবলভাবে ছেলেমেয়েরা তারা না খেয়ে দিয়ে প্রায় প্রস্তুতি নেয়, দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেয়, অনেকে নিজেদের বছর নষ্ট করে প্রস্তুতি নেয়। সেরকমই প্রস্তুতি নিয়ে একটা পরীক্ষা দিয়েছিল তারা ৩রা মে। তারপর কী হলো? বলা হলো যে ওখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, সুতরাং এই পরীক্ষাটা আবার দিতে হবে। এই ২১ তারিখ, পরশু দিন সেই পরীক্ষা। ভাবা যায় একটা পরীক্ষার জন্য এতদিনের প্রস্তুতি, এতদিনের অ্যাড্রিনালিন ক্ষরণ, এতদিন ধরে মানে নিজেকে চরম একটা মুহূর্তের জন্য প্রস্তুত করে কোনো রকমে যখন শেষ করে দেওয়া হলো পরীক্ষাটা, তারপর আবার নিজেকে ঠিক একইভাবে উদ্বুদ্ধ করাটা সম্ভব? মনে হবে না মাঠে মারা গেল সব কিছু। মুশকিল হচ্ছে কি জানেন, আসলে কেউ কেউ হয়তো এরকমভাবে প্রস্তুতি নেয় না, তারা ফাঁক তালে কোনোভাবে আর কি পুরো বাজি মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে। এই জন্যই এই যাবতীয় কিছু ঘটে। এবং সেই জন্যই এইবার দেখলেন তো এমন একটা ঘটনা ঘটছে, হয়তো পৃথিবীর ইতিহাসে কখনো সেটা বোধহয় কখনো কিছু হয়নি। সেনাবাহিনীর হাতে প্রশ্নপত্র সঁপে দেওয়া হচ্ছে, মানে এইরকম MI-17 একটা হেলিকপ্টার, যেটা আমাদের সেনাবাহিনীর একটা অত্যাধুনিক হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে করে প্রশ্নপত্রগুলো যাবে। এটার মানে শুধু এটা নয় যে অন্য কোনো মাধ্যমে গেলে তার মাঝখান থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, মানে এটাও এখন সেনা ছাড়া কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। এবার আপনারা বলবেন সেনার ওপর এত ভরসা কেন ভরসা? সেটা অবশ্য পাকিস্তান খুব ভালো করে জানে। আমাদের বায়ুসেনার প্রশ্নের জবাব তারা এখন অবধি দিতে পারেনি। তাই জন্যই প্রত্যেকটা পদক্ষেপে, সে অপারেশন সিঁদুর হোক বা তার আগে সার্জিক্যাল স্ট্রাইক, যখনই আমাদের সেনাবাহিনী তাদের সামনে একটা দুরূহ প্রশ্ন রেখেছে দেশের তরফ থেকে, তখনই তারা ফেল করে গেছে। সেই জন্যই হয়তো এত কিছুর পর
শেষে সেনাবাহিনীর হাতে প্রশ্ন তুলে দিচ্ছে নিট কর্তৃপক্ষ। কিন্তু ভাবতে পারছেন একটা পরীক্ষার প্রশ্নপত্র সেনাবাহিনীর মাধ্যমে, বায়ুসেনার মাধ্যমে এরকম একটা যুদ্ধে যে হেলিকপ্টারগুলো ব্যবহার করা হয় সেই হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে, কি পরিস্থিতি হলো। কিন্তু এটাও আপনাদের মানতে হবে, তাহলে কর্তৃপক্ষ ভেবেছেন বটে, একদম ভেবে চিনতে তারা হয়তো ঠিক করেছেন একমাত্র সেনাবাহিনীর কাছে এই প্রশ্নপত্রটা নিরাপদ। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, তাদের হাতে যদি প্রশ্ন এবার যদি কোনোভাবে নিরাপদ না হয়, তাহলে ধরে নিতে হবে আমাদের দেশের কোনো কিছুই নিরাপদ না, আমি আপনি নিরাপদ না, তো পরীক্ষা নিরাপদ কী করে হবে। কিন্তু তারপরেও বলছি, অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়ার পরেও বলছি, আরও একটা জায়গার থেকে এই নিট কর্তৃপক্ষ একটু বুদ্ধি নিতে পারতেন। তারা প্রকৃতির কাছ থেকে শিখতে পারতেন কীভাবে প্রশ্নপত্র গোপন রাখতে হয়। কেন বলছি? কারণ প্রকৃতিও তো এবার দেখতে চাইছে যে কে কতটা প্রস্তুতি নিয়েছে তার প্রশ্নের মোকাবেলায়, কে কতটা সৎভাবে তৈরি হয়েছে সেটা তারা পরীক্ষা করে দেখে নিতে চাইছে। এবং সেই প্রশ্নের প্রশ্নপত্র যাতে আগে কোনোভাবে ফাঁস না হয়ে যায়, সেই জন্য দেখুন ঘুণাক্ষরে কাউকে বুঝতে দেয়নি কী ধরনের প্রশ্ন আসতে চলেছে। গতকাল পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আপাতত সপ্তাহখানেক দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে হচ্ছে, ওখানেই আগে বর্ষা ঢুকেছে, ওখানেই প্রচুর বৃষ্টি হচ্ছে, অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও ছিল। কিন্তু দক্ষিণবঙ্গ, ওখানে ওই মাঝে মধ্যে হালকা একটু বৃষ্টি হতে পারে, কিন্তু প্যাচ পেঁচে গরম রোদ এইসবই থাকবে, এটাই তো আবহাওয়া দপ্তর জানিয়েছিল। কিন্তু আজ যারা রোদের জন্য প্রস্তুত ছিলেন তারা দেখলেন আসলে পরীক্ষায় বৃষ্টির ওপর প্রশ্ন এসছে, বৃষ্টি বলে বৃষ্টি ভাসিয়ে দিয়েছে চারপাশ। ফলাফল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জল জমেছে, রাস্তায় যানজট হয়েছে, প্রবল বাজ পড়েছে। অর্থাৎ এবং এখন আবহাওয়া দপ্তর বলছে আগামী 7 দিন কিন্তু কলকাতায় যে কোনো সময় এরকম অতি ভারী বৃষ্টি হতে পারে আর কি। এইটার আগাম পূর্বাভাস প্রকৃতি পেতে দেয়নি। প্রশ্নপত্র সুন্দরভাবে তারা গোপন রেখে দিয়েছিল, নিরাপদ রেখে দিয়েছিল, ফাঁস হতে পারেনি। দেখুন প্রকৃতির এই কঠিন প্রশ্নেই তো উত্তরবঙ্গের পরিস্থিতি এত খারাপ হয়েছে। টানা ভারী বৃষ্টি আর পাহাড়ে হরপাবানের জেরে দুধিয়ার অস্থায়ী সেতু ভেসে গেছে। ফলে আরেকবার শিলিগুড়ি মিরিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং এখানেই কিন্তু ওই কে কতটা প্রস্তুতি নিয়ে পরীক্ষায় নামেন, এটাই শেষ কথা, এটা আরেকবার উঠে এসছে। কারণ যে কথাটা আপনাদের বলছিলাম, কেন প্রকৃতি বা কেন এরকম পরীক্ষা কর্তৃপক্ষগুলো তারা প্রশ্ন গোপন রাখতে চান, কেন ফাঁস হয় না, ফাঁস হোক এটা কেউ চায় না। কারণ তো খুব সিম্পল, যারা সারা বছর ধরে পড়াশুনো করেন, যারা সঠিকভাবে খেটে খুঁটে প্রস্তুতি নেন, তারা তো প্রশ্ন যেরকম আসবে তার মধ্যে থেকে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন। কিন্তু যারা ওই শটকে শেখার মতো করে তারা ফাঁক তালে বাজি মেরে দেওয়ার কথা ভাবেন, এই প্রশ্নপত্র ফাঁস টাস করার পেছনে তো তাদেরই ইন্ধন থাকে বকলমে। এখানেই তো প্রশ্নটা, এরকম ফাঁকিবাজি কি এই দুধিয়ার সেতুর ক্ষেত্রেও হয়েছিল? আপনাদের মনে আছে গত বছর অক্টোবরে এরকমই একটা দুর্যোগে দুধিয়ার মূল লোহার সেতুটা ভেঙে পড়েছিল। আর তারপর তৎকালীন তৃণমূল সরকারের তত্ত্বাবধানে অস্থায়ী সেতু নির্মাণ হয়েছিল। সেই সেতুটাও আজ ওই বালাসন নদীর স্রোতে ভেসে চলে গেছে। দেখুন প্রবল বৃষ্টি হয়েছে, নদী খরস্রোতা হয়ে উঠেছে, সব ঠিক, কিন্তু অস্থায়ী বৃষ্টিটা অস্থায়ী ছিল এটাও ঠিক, কিন্তু অস্থায়ী তো ভেঙে যাওয়ার জন্য, ভেসে যাওয়ার জন্য তৈরি ব্রিজ না। একটা ব্রিজ তৈরি হওয়ার মাস 7 মধ্যে যদি আবার ভেসে চলে যায়, তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যথেষ্ট যত্ন সহকারে যথেষ্ট প্রস্তুতি কি নেওয়া হয়েছিল এই সেতু নির্মাণের ক্ষেত্রে। এই সেতুটা কি সত্যি এই জলের ধাক্কা সামলানোর মতো করে তৈরি হয়েছিল? ওখান দিয়ে তো জল যাবেই, সেই মতো করেই তো তৈরি হওয়ার কথা। নাকি তৃণমূল জমানার অনেক কিছুর মতো দুধিয়ার ওই ব্রিজ নির্মাণেও দুর্নীতির চেনা সিলেবাস ছিল?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা শুনে কিন্তু মনে হচ্ছে তিনি এই দ্বিতীয়টাই সন্দেহ করছেন। ওই সেতু নির্মাণে গাফিলতি ছিল কিনা, বা টাকা খরচ করলেও গুণগত মান বজায় রেখে ব্রিজটা তৈরি করা হয়েছিল কিনা, সেই সব কিছুই এরপর খতিয়ে দেখা হবে, তদন্ত করে দেখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 7-8 মাসের মধ্যে তৈরি হওয়া একটা ব্রিজ পুরো টেনে নিয়ে চলে গেল, সেখানে কাটমানি ছিল কিনা, গুণগত মান ছিল কিনা, সেগুলো আমাদের বিচার্য বিষয়ের মধ্যে পরে থাকবে। কিন্তু এখন গুরুত্বপূর্ণ রাস্তা রেস্টোরেশনটা আগে। ব্রিজটা আগেও পর্যদস্ত হয়েছিল, এখন সেটা কতদিনে শেষ হতো, কতটা কি, এই আমার পক্ষে বলা অসম্ভব। আমার পিডব্লিউডির পুরো টিম ওখানে রেডি আছে with all the materials and all the machines. As soon as slightly the level of the water is receding, তারা দ্রুত গতিতে কাজ করে ইমিডিয়েট রেস্টোরেশনের কাজ করবে। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাইও। শুভেন্দু অধিকারী আর অজয় পোদ্দারের কথা শুনে মনে হচ্ছে একজন হাল ধরছেন আর আরেকজন পাল তোলার চেষ্টা করলেন। কারণ তারা দুজনেই জানেন নির্মাণে গাফিলতি থাকলে সেটা যেরকম আগের সরকারের ঘাড়ে চাপানো যাবে, তেমনি ওই দীর্ঘদিন যদি এই ব্রিজটা ঠিকভাবে তৈরি না হয়, যতক্ষণ পর্যন্ত ওই শিলিগুড়ি মিরিকের যোগাযোগটা না স্বাভাবিক হবে, ততক্ষণ তাদের ঘাট থেকেও তারা দায় নামাতে পারবেন না, দুশ্চিন্তা কমবে না। আর দুশ্চিন্তা কি কম? দুশ্চিন্তা এক, আবহাওয়া দপ্তর এখন যা বলছে তাতে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। প্রবল বৃষ্টি হচ্ছে ভুটান পাহাড়ে, ফলে উপর থেকে এবার জল নিচে নামবে, পাহাড়ি নদীগুলো আরও বেশি খরস্রোতা হবে, আরও বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং দুশ্চিন্তা দুই, বর্ষা তো সবে এসছে, যত দিন যাবে বৃষ্টি তো বাড়বে, আর ততই আস্তে আস্তে উত্তরবঙ্গে যেরকম ওপর থেকে জল নামবে, ধস নামবে, এই সমস্ত হতেই থাকবে, তেমনি দক্ষিণবঙ্গের পরিস্থিতিও তো ক্রমশ খারাপ হতে থাকবে। আস্তে আস্তে যত বৃষ্টি বাড়বে তত ডিভিসি সহ বিভিন্ন জলাধার জল ছাড়তে শুরু করবে, তখন বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণবঙ্গের ভাসবে, এটাই তো স্বাভাবিক। তখন কি হবে? বিজেপি নেতারা জানেন যে তৃণমূলের আমল হলে এই বন্যা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেই একটা প্রস্তুতি নিয়ে রাখতেন। প্রস্তুতিটা কি? কার ঘাড়ে দোষ চাপাবেন, এবং সেই দোষ এবং সেই ঘাড় দুটোই তার জন্য প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার মতো ব্যাপার ছিল। লোকজন বলবে তিনি জানেন, আর তিনি সেই উত্তর রেডি করে রেখে দিয়েছেন। তার উত্তর কী হবে জানা? যাবতীয় দোষ নন্দ ঘোষ, এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের ওপর। উত্তরবঙ্গের বন্যার জন্য ভুটানের ঘাড়ে দোষ চাপাবেন, আর দক্ষিণবঙ্গ বানভাসী হলে ডিভিসিকে দুষবেন, বা বকলমে ওই কেন্দ্রীয় সরকারকে দোষবেন, বলবেন এটা পুরোটা ম্যানমেড। এগুলো চেনা হয়ে গেছে। ওই প্রশ্ন আগের থেকে লিক হয়ে গেলে যেরকম লোকে উত্তর জেনে যায়, ঠিক সেরকম আর। কিন্তু এক্ষেত্রে সেই সুযোগ তো শুভেন্দু অধিকারী পাবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কেন্দ্রের সরকার বা কেন্দ্রীয় সংস্থাকে দোষারোপ করার যে সুযোগটা ছিল, বিজেপির তো সেটা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গেল ইঞ্জিন সরকার চালাতেন, বিজেপি ডাবল ইঞ্জিন সরকার চালাচ্ছে, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বরঞ্চ কেন্দ্রের সাহায্য সহজে পেয়ে যাবে। সুতরাং তাদের ওই অজুহাত দেওয়ার জায়গা নেই, বরং মানুষজন ওই আশা করবেন, তারাও জানেন তাদের সমস্যার সমাধান করতে হবে, সেটা কেন্দ্রীয় সরকারের সাহায্যেই করতে হবে, বাড়তি সাহায্য পেলেও করতে হবে। কারণ মানুষজন তো সেটাই ধরে নেবেন যে আপনারা এবার কেন্দ্রের সাহায্য পাবেন। যে কোনো পরিস্থিতির মোকাবেলায় এবারে কেন্দ্রের তো সহযোগিতা পেতে কোনো রকম অসুবিধা হবে না। এটা বুঝেই কি কেউ ওই বিজেপির প্রস্তুতিটা নষ্ট করে দিতে চাইছেন? এইখানেই পরীক্ষার বিষয়টা আরেকবার আসছে। দেখুন, কেন প্রস্তুতির কথা বলছিলাম, কেন প্রকৃতি আনসিন মানে একদম প্রশ্নপত্র ফাঁস না করে, বা এই পরীক্ষা কেন্দ্র যারা সংগঠক, তারা সেই সংস্থারা কেন পরীক্ষার প্রশ্নপত্রকে গোপনে রেখে দেন? কারণ ওই বললাম, যারা প্রস্তুতি নেবেন তারাই পাশ করবেন। প্রকৃতির ক্ষেত্রে যে সরকার সঠিকভাবে প্রস্তুতি নেবে তারা পাশ করবে। এবার যদি প্রস্তুতি ঠিক মতো না হয়, ফেল করবে। এটাই তো হওয়ার কথা, পরীক্ষাতে তো এরকমই হয়। কিন্তু আরও একটা জিনিস হয়, আপনি প্রস্তুতি যদি থাকেও, তাও কিন্তু আপনার পরীক্ষা খারাপ হতে পারে। কখন? যখন দেখবেন
ওই পাস যে লোকগুলো করবে না, যারা প্রস্তুতি নেয় না, যারা ফাঁকিবাজি করে পাস করতে চায়, তারা অনেক সময় এই পরীক্ষার হলে মেধাবী ছাত্রদের খাতা ধরে টানাটানি করে, এই দেখতে এর দেখে টুকবো, আমাকে পাস করতেই হবে। এবং এইটা করতে গিয়ে এই প্রস্তুতি না নেওয়া ছেলে পুলেদের টানাটানিতে বহু মেধাবী ছাত্রের পরীক্ষা একদম 12টা বেজে গেছে। এটা অন্তত আমরা আমাদের ছাত্র জীবনে বহুবার দেখেছি। সে একই ঘটনা কি বিজেপির ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে? বা কেউ কি চাইছে তাদের পরীক্ষাটা নষ্ট করে দিতে? নাহলে কেন তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধানরা এক এক করে সবাই ইস্তফা দিচ্ছেন? সব জায়গায় দেখুন, পুরসভা, পঞ্চায়েত, কিছু বাকি যাচ্ছে না। অথচ তারা তো ভোটে জিতে, সে যেরকম ভোটই হোক, এখন হয়তো তারা নিজেরাই বিবেকের দংশনে ভুগছেন, কিন্তু খাতায় কলমে তো ভোটেই জিতে এসছেন। এবং তাদের যাদের মেয়াদ আছে তাদের তো ঘাড় ধরে কেউ সরিয়ে দিতে পারেন না। তাদের একটা জনপ্রতিনিধি হওয়ার যখন শখ ছিল, এবং যেভাবেই হোক জনপ্রতিনিধি যখন হয়েছিলেন, তখন সেই দায়িত্ব তো পালন করতে হবে। অথচ সব পরপর ইস্তফা দিচ্ছেন। মেয়র আর ডেপুটি মেয়র ইস্তফা দেওয়া হয়। প্রথমে চন্দননগরের পুরো বোর্ড ভেঙেছে, সেখানে প্রশাসক বসাতে হয়েছে। কলকাতা পুরসভা, সে তো আপনারা জানেন, ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করে বসে আছেন। একের পর এক মেয়র পরিষদ তারা পদত্যাগ করেছেন, ওখানে প্রশাসক। বিধাননগরেও প্রশাসক বসাতে হয়েছে। আর আজ শিলিগুড়ির মেয়র গৌতম দেব ইস্তফা দেওয়াতে খুব শিগগিরই হয়তো সেখানকার জন্য রাজ্য সরকারকে একজন প্রশাসক খুঁজতে হবে। কথা হলো, এরা এইভাবে ইস্তফাটা দিচ্ছেন কেন? আমাদের মনে পড়ে যাচ্ছে, দেখুন এগুলো কিছু কিছু জিনিস তো বোঝার দরকার। রাজনীতিকরা চট করে কোনো কিছু ত্যাগ করেন না। প্রাকৃতিকভাবে যেভাবে যা জিনিসগুলো মানে জীবন ধারণের জন্য ত্যাগ করতে হয়, সেইগুলো ছাড়া কেউ কিছু ত্যাগ করেছেন এরকম সচরাচর শোনা যায় না। আর পদ, চেয়ার নৈব চ, দেখলেন না? ভোটে হেরে গেছেন, তারপরেও মুখ্যমন্ত্রী নামটা লিখে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইস্তফা দেননি তিনি। এবং প্রাক্তন হয়ে গেছেন সেটা বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী পাশে সময়কাল লিখে দিয়ে। অর্থাৎ প্রাণে ধরে নিজের পথটা ছাড়তে পারছেন না। এটাই তো হওয়ার কথা, এটাই তো রাজনীতিকরা করেন, এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। তাহলে এরা সবাই এরকমভাবে পদত্যাগ করছেন কেন? এইটাই বারবার মনের মধ্যে খচখচ করছে। জানেন তো, আপনাদের মনে আছে যে বাম আমলের মধ্য গগনে কলকাতা পুরসভা জিতে নিয়েছিল তৃণমূল। সুব্রত মুখার্জি, প্রয়াত সুব্রত মুখার্জি তিনি মেয়র ছিলেন এবং দাপটে তিনি কলকাতা পুরসভাকে চালিয়েছিলেন সেই সময়। সে মনে আছে আপনাদের? ওই বিভিন্ন যারা কর ঠর বাকি রাখছিল, ট্যাক্স বাকি রাখতো ওই পুরসভার, তাদের বিভিন্ন হোটেলের সামনে একদম বলেছিলেন, আবর্জনা নিয়ে গিয়ে ডাঁই করে দিয়েছেন যে যতক্ষণ না আপনারা কর মেটাচ্ছেন ততক্ষণ আপনাদের এগুলো পরিষ্কার করা হবে না। মানে একদম পুরো চাপের দাপটের যা করার দরকার সব কিছু করেছেন। তাহলে এরা হঠাৎ কেন এরকম একদম পুরো লাট পাইকারি হারে পদত্যাগ করতে শুরু করলেন? যে জিনিসটা প্রাণে ধরে তারা কেউ ছাড়তে পারেন না, সেই জিনিসটাকে ছেড়ে দিচ্ছেন। মানেটা কি বলুন তো? দেখুন, এর দুটো কারণ হয়। এক, ভয়; দুই, ভক্তি; আর নয়, অভিসন্ধি। এটা হচ্ছে 3 নম্বর কারণ। এবার ভয়, সে ভয়টা কি আমরা জানি না, তারা নিজেরাই বলতে পারবেন, তারা নিজেরাই জানবেন। বহু ক্ষেত্রে ওই লোকজন যে আজকাল টিপ করে ডিম ছুটছে, সেইটা ভয় হতে পারে। এটা হতে পারে তাদের মনে মনে তারা জানেন যে তারা কি করেছেন, এবার তার ফলাফল ভোগ করতে হবে, সেই ভয় হতে পারে। ভয়ের তো কোনো শেষ নেই। ভয় কি একরকম? তাহলে ভয় অনেক রকম হতে পারে। এবার দ্বিতীয়টা ভক্তি। হয়তো বিবেক জাগ্রত হয়ে উঠেছে, তাদের মনে বৈরাগ্য এসছে, ফলে তারা ঠিক করেছেন যে অনেক হলো, এবার একটু বানপ্রস্থ যাই, সন্ন্যাস, একটু ধর্মকর্ম করি। হতে পারে তাদের মনে হলো হঠাৎ করে গণতন্ত্রের প্রতি ভক্তি উতলে উঠছে, যে গণতন্ত্রের
মহিমা তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছি, মানুষজন ভোট দিয়েছে, আমাদের বিপক্ষে ভোট দিয়েছে। এই যে শোনা যাচ্ছিল কলকাতা পুরসভার 107খানা মোটামুটি বিধানসভার ভিত্তিতে প্রায় সবই সেগুলো বিজেপির দখলে চলে গেছে, এইরকম হতে পারত। তো সেই সব ভেবে তারা সবাই পদত্যাগ করছেন, হতে পারে। তাহলে ভয় আর ভক্তি আর 3 নম্বর অভিসন্ধি, এই রকম একটা ভরা বর্ষার মরশুম আসছে। এই মরশুমের সময় যদি তারা এইভাবে পদত্যাগ করেন, তাহলে তাদের ওপর কোনো দায়ও চাপবে না। আর ওই শুরুতে এই যে একটা মধুচন্দ্রিমা পিরিয়ড বলে তো একটা বিষয় থাকে, সদ্য ক্ষমতা এসছে বিজেপি, এটা বুঝে টুঝে নিতেও তো সময় লাগবে আর কি। তো সব কিছু গুছিয়ে নেওয়ার আগেই যদি তাদের এরকম নাজেহাল করে দেওয়া যায়, তারা বুঝতেই তো পারবেন না কোথায় কোনটা সামলাবেন। তাহলে ওই মধুচন্দ্রিমাটা পুরোপুরি এই বর্ষার জলে আর মানুষজনের হেনস্থায় ক্ষোভে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাহলে এটাকে ধরতে হবে অভিসন্ধি। এবার কোনটা এটা আমরা জানি না। এই যে গৌতম দেব, তিনি কেন ইস্তফা দিয়েছেন বলুন তো? তিনি নিজে বলছেন সংসদীয় রাজনীতি আর করবেন না, আর ভোটেই দাঁড়াবেন না। তবুও তো ওই প্রশ্নটা আসছেই, গৌতম দেব কি বর্তমান সরকারের সঙ্গে অসহযোগিতা করে তাদের বর্ষার জলে ফেলে দিয়ে গেলেন? তিনি কি আসলে দেখতে চাইলেন যে ভরা বর্ষায় শিলিগুড়ির মতো শহরের হাল কতটা ধরতে পারে বিজেপি? মাস কাজ করলাম, গভর্নমেন্টের যা প্রোগ্রামগুলো ছিল সবই আমি করেছি, কিন্তু কাজ করতে গিয়ে কোনো জায়গায় দেখলাম আমি ঠিক রিদমিক হচ্ছি না, ছন্দে ঠিক মতো পা মেলাতে পারছি না। এটা অস্বাচ্ছন্দ্য আমি ফিল করছিলাম। তো ভেতর থেকে মনে হচ্ছিল যে দিস ইজ দ্য টাইম টু স্টেপ ডাউন। ওদেরকে কি মলত্যাগ করছে, মূত্রত্যাগ করছে, পদত্যাগ করছে, তাতে আমাদের কি যায় আসে? এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? সুনীল গাভাস্কার বা শচীন তেন্ডুলকারের মতো ফর্মে থাকতে থাকতে এই চ্যাপ্টারটা শেষ করতে চাই সংসদীয় রাজনীতি। আমি থাকবো, অ্যাডভাইসার হিসাবে থাকবো বা অন্য কোনো ক্যাপাসিটিতে থাকবো। আমি যেটুকু শুনেছি, ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, এবং উনি মেয়র হিসাবে কিভাবে কাজ করবেন, যেখানে সরকার এবং প্রশাসন তাকে এড়িয়েই একের পর এক কাজ করে যাচ্ছে। দেখুন, এটা হতে পারে যে গৌতম দেব যা বলছেন সেটাই হয়তো সত্যি, হয়তো তিনিও কপিলাবস্তুর ওই গৌতমের মতো রাজনীতির প্রতি আকর্ষণ হারিয়েছেন, কিন্তু বাকিরা। গতকাল বহরমপুর আর নবদ্বীপ পুরসভার পুরপ্রধান উপপুরপ্রধানরা ইস্তফা দিয়েছিলেন। আর আজ খবর এসছে রানাঘাট, আলিপুরদুয়ারের পুরপ্রধান, উপপুরপ্রধান সবাই ইস্তফা দিয়েছেন। এভাবে প্রত্যেক দিন এক জোড়া করে পুরসভার জোড়ায় জোড়ায় পুরপ্রধান, উপপুরপ্রধানরা যদি পদত্যাগ করেন, তাহলে কিন্তু তখন এই বাকিগুলোর কথা মনে হবে না। এবং একদম বর্ষার মুখে যদি করেন, তাহলে এই প্রশ্ন তো উঠবে, নতুন সরকার ঠিকমতো প্রস্তুত হওয়ার আগেই তাদের কি পরীক্ষাটা তারা পড়বেন তো বটেই, কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র আরও কঠিন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাদের পরীক্ষাটা সেই অর্থে ওই খাতা টানাটানি করে যেরকম ভণ্ডুল করে দেওয়া হয়, সেই রকম ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটাও কি অত্যন্ত সুপরিকল্পিত যে কামব্যাক বলে তো একটা বস্তু আছে, হয়তো তারা কামব্যাকের পরিকল্পনা করছেন এইভাবেই যে প্রথম পদক্ষেপটা হলো আগে সরকারটাকে শুরুতেই নড়বড়ে করে দাও। মানুষজন তাদের কিন্তু ওই মেমরি, স্মৃতি খুব স্বল্প মেয়াদি, এবং মানে জনগণ বলে যেখানে একটা সামগ্রিকভাবে ধরবেন, সেখানে তো আরও কম সময়, প্রতি মুহূর্তে তারা ঘুরে যেতে পারেন। এই আজ আপনার পাশে আছেন, পর মুহূর্তেই আপনার বিরুদ্ধে চলে যেতে পারেন। এই জন্যই তো রোমান মবের কথাটা এসেছিল, আপনাদের বলেছিলাম। ঠিক সেইভাবেই দিনের শেষে মানুষ নিজের বাইরে তো কিছু ভাবে না, নেতারা যেরকম ভাবেন না মানুষও সেরকম। তো তাদের যদি মনে হয়, তাদের যদি ভেতরে ভেতরে ক্ষোভ জন্মায়, এই বর্ষার জলে যত তারা নাকাল হবেন তত যদি ক্ষোভ বাড়ে, তাহলে সেই ক্ষোভ তো গিয়ে আছড়ে পড়বে এই বিজেপি সরকারের ওপর। সেটাই কি তারা চাইছেন যে যত শুরুর থেকে তারা এরকম ধাক্কা খেতে শুরু করবেন, তত
সুবিধে হয়ে যাবে তাদের মানে ফিরে আসার লড়াইটা শুরু করতে, শূন্য থেকে শুরু করতে। শূন্য থেকে মোটামুটি শুরু করার মধ্যে পরিস্থিতি যে হচ্ছে সেটা তো আপনারা জানেন, কারণ তৃণমূল নেত্রীর হাতে এখন কি আছে কতটা আছে কেউ জানেন না, পেন্সিলটাও আছে কিনা সেটা নিয়েও সংশয় দেখা দিচ্ছে। ফলে এই রকম একটা জায়গায় লড়াইটা পরিকল্পনা করেই কি এখন বিজেপির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, একের পর এক পুরসভাকে অনাথ করে দিয়ে, একের পর এক পঞ্চায়েতকে অনাথ করে দিয়ে টেস্ট করতে চাইছে তৃণমূল মনস্ক লোকজন। সেটা যদি হয় তাহলে তো ধরতে হবে এটা একটা পরিকল্পিত সিদ্ধান্ত, কিন্তু সব ক্ষেত্রে এই চিত্রনাট্য মেনে কাজ হচ্ছে সেটা বলা যাবে কি? হলদিবাড়ি পুরসভার পুরপ্রধান ভোটের প্রচারে প্রধানমন্ত্রীর নাম করে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তিনি এখন ইস্তফা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে খবর। ঠিক যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুমকি ভাষণ দেওয়ার অভিযোগে সিআইডি তদন্ত হচ্ছে, তেমনি কোনো তদন্ত তার বিরুদ্ধে শুরু হতে পারে বলে কোচবিহারের হলদিবাড়ির ওই পুরপ্রধান নাকি আশঙ্কা করছেন। অভিষেকের তো তবু হাইকোর্টের রক্ষা কবচ আছে, তার তো সেটাও নেই, ফলে গ্রেফতার হয়ে যাওয়ার ভয় আছে। দেখুন, পালিয়ে বেড়ানোর কারণ তাহলে বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন, ভয়, ভক্তি এবং অভিসন্ধি তিনটেই আছে, কিন্তু শেষ কথাটা কি এইগুলোর মিশ্রণে? একের পর এক পুরসভা, একের পর এক পঞ্চায়েত, এগুলো অভিভাবকহীন, ঠিক যেরকম হলদিবাড়ি। এটাই তো দিনের শেষে সত্যি। রাজ্যে যে 128টা পুরসভার 7টা পুর নিগম আছে, তার মধ্যে একমাত্র নদিয়ার তাহেরপুর বামেদের জেতা পুরসভা। সেটা বাদ দিয়ে বাকি পুরসভাগুলোয় স্বাভাবিক কাজকর্ম যদি এই পুরপ্রধানরা, কাউন্সিলররা এরা যদি সবাই ইস্তফা দেওয়ায় বন্ধ হয়ে যায়, তাহলে বর্ষায় একটু বৃষ্টি হলেই সরকারের তো পরীক্ষাটা প্রচুর পিছলা হয়ে যাবে। একদিনের বৃষ্টিতেই কিন্তু বোঝা গেছে যে কলকাতার বাইপাসের মতো যে সমস্ত রাস্তা খানাখন্দে ভরে আছে, সেই রাস্তাগুলো সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। আর সেটা বুঝতে পেরেছেন বলেই হয়তো বিজেপি মন্ত্রী সকাল সকাল রাস্তায় নেমে প্র্যাকটিক্যাল ক্লাস করে নিয়েছেন। তারা বুঝেছেন যে ওই বুঝে নেওয়ার সময়টা তারা আর পাবেন না, মানুষজন তাদের সেই সময় দেবেন না। এটাই অত্যন্ত বাস্তবোচিত একটা ঘটনা। দেখুন, বাম আমলের 34 বছর সেটা তৃণমূলের জন্য একটা বড় রক্ষা কবচ ছিল। মোটামুটি তৃণমূল তাদের 15 বছরের পুরোটাই ওই বাম আমলের 34 বছরের দোহাই দিয়ে কাটিয়ে দিয়েছে। কিন্তু বিজেপি, তারা কি তৃণমূলের এই 15 বছরের দোহাই দেওয়ার জায়গায় আছে? সম্ভবত না, কারণ এই যে 15 বছরে না পাওয়াটা, এটাই মানুষকে চরম ক্ষুব্ধ করেছে, ভোগান্তির চরম সীমানায় পৌঁছে দিয়েছে। হেনস্থা হতে হতে মানুষজন বিরক্ত হয়ে তাদের সরিয়ে দিয়েছে এবং বিজেপিকে এনেছে এটাই তো প্রত্যাশা করে যে ওই যা যা না পাওয়া ছিল সেই না পাওয়াগুলো এবার পাওয়ায় বদলে যাবে। তাহলে এই বিজেপি সরকারের মন্ত্রীরা তারা হয়তো বুঝতে পেরে গেছেন এর পরিপ্রেক্ষিতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সময় দরকার, এই সমস্ত বলে তারা পার পাবেন না, হাতে সময় নেই। তাই জন্যই হয়তো রাজ্যের পুর আর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজে জলমগ্ন কলকাতার রাস্তায় নেমে পড়েছেন। যেখানে জল জমেছে সেখানে পৌঁছে গেছেন, যাতে দ্রুত জল নামানো যায় সে ব্যাপারে চেষ্টা করেছেন, তদারকি করেছেন। কারণ বুঝে গেছেন যে পুরসভার হাল তো এই মুহূর্তে ওই পালহীন নৌকোর মতো। মানে এতদিন থিওরি মেনে যে প্রস্তুতি তারা নিয়েছিলেন সেটা যে প্র্যাকটিক্যালি দেখে নেওয়ার সময় এসে গেছে, সেটা কিন্তু নতুন সরকারের প্রতিনিধিরা বুঝতে শুরু করেছেন। জমা জলের সমস্যার পেছনে বিজেপি বা রাজ্য সরকারেরও কোনো হাত নেই। হ্যাঁ, আগামী 2-3 বছর বাদে যদি জল জমে তখন আপনি বিজেপিকে আঙুল তুলবেন। আমি মানুষকে বলবো আমাদের অব্দি পৌঁছতে কেএমসির হেল্পলাইন নাম্বার আছে, ওয়েবসাইট আছে আমাদের নগর উন্নয়ন দপ্তরের ওয়েবসাইট, সেখানে আপনারা জানেন। আমার নাম্বার যদি থাকে তাহলে সেখানে জানান। এই সরকার, শুভেন্দু অধিকারী সরকার, তৎপর যেখানে অসুবিধা হবে আমরা পার্সোনালি সেখানে আমি যাই, কি আমার কমিশনার, কি আমার দপ্তরের আধিকারিকরা, কেউ না কেউ ওখানে পৌঁছে সমস্যা যাতে আপনাদের
যাতে না হয় আমরা কিন্তু সেটা দেখি। মেয়রের ছবি পাচ্ছেন না, এক্স মেয়রের ছবি পাচ্ছেন না বলে পুরসভা কাজ করছে না, এই কথাটা বলা ঠিক হচ্ছে না। উনি ওই ছাতার বাঁট দিয়ে নর্দমা খুঁচিয়ে যদি কলকাতা পরিষ্কার করে দেওয়া যেত, তাহলে আর ওই সোয়ারেজ সিস্টেম এত বড় ইনফ্রাস্ট্রাকচার রাখার কোনো দরকার ছিল না। সেই ছবি পাননি আপনি। পুরসভা পুরো কাজ করছে। দেখুন, সজল ঘোষ যেটা বললেন সেটা ঠিক, এবং তিনি তার মধ্যে সময়টা চেয়ে নেওয়ার চেষ্টা করলেন, ওই বলে না টাইম বাই করা, সময় কিনে নেওয়া, সেই চেষ্টাটাও করলেন, এটাও ঠিক। ওই জন্য বললেন 3-4 বছর পর, মানে এক্ষুনি কিছু যে যা হবে এক্ষুনি তাদের ঘাড়ে যাতে দায় না চাপানো হয়, বরঞ্চ যেটুকুনি জল টল নেমেছে সেটুকুনি তাদের কৃতিত্ব, এইটা তিনি বোঝাতে চাইলেন। কিন্তু সেই চান্সটাও নেননি অগ্নিমিত্রা পাল। স্পষ্টভাবে তার নিজের নম্বর, তিনি নেমে পড়েছেন কোথায় হেল্পলাইন, এগুলো বলে দেওয়ার মানে হচ্ছে তিনি ওয়ার ফুটিংয়ে নেমে পড়েছেন, দায়িত্ব নিয়ে ফেলেছেন। এবার যেটা হবে না হবে তার দায়িত্ব তিনি নিচ্ছেন, এটাই বোঝানোর চেষ্টা করলেন। অন্তত পালিয়ে যাচ্ছেন না অন্য কারোর ঘাড়ে দায়িত্ব ফেলে, এটা বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু এটাও তো ঠিক, একবার এরকমই এক বৃষ্টির দিনে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম নিজের হাতে হাইড্রেন খোঁচাতে বাধ্য হয়েছিলেন, ওই যেটা হয়তো সজল ঘোষ কটাক্ষ করে বললেন। তিনি এখন তারপরেও তো প্রাক্তন হয়েছেন, তাই পুরো পরিষেবা নিয়ে প্রশ্ন উঠলে এখন হয়তো ফিরহাদ হাকিমের দায় নেই, কিন্তু এখন বিজেপি সরকারের প্রতিনিধিদের সেটা শুনতে হবে, সেই দায় তাদের ওপর চাপবে, এটা কিন্তু তারা মনে মনে বুঝে গেছেন। এবং সেই জন্যই বললাম, অগ্নিমিত্রা পাল নেমে পরিষেবা সচল রাখার চেষ্টা করছেন। আর একই সঙ্গে যারা ওই বিভিন্ন জায়গার থেকে পদত্যাগ করছেন আর কি, তারা যে গর্ত খুঁড়ে গেছেন, সেই গর্তে যাতে পা পড়ে পা না মোচকায়, সেই জন্যেই সতর্ক হওয়ার চেষ্টা করছেন। এটাই কিন্তু এই মুহূর্তের বাস্তব পরিস্থিতি। বেনো জল এই মুহূর্তে বিজেপির কাছে একটা বড় পরীক্ষা, বর্ষার জলের মতোই। 4 মে ওই ভোটের ফল ঘোষণার দুপুরের পর থেকেই পরপর তো তৃণমূলের লোকজন তারা সবাই হয়তো বিজেপিতে ঢোকার চেষ্টা করতে শুরু করেছিলেন। এবার দেখুন, ধরে নিচ্ছি তাদের প্রত্যেকের, তারা দস্যু রত্নাকর থেকে তারা প্রত্যেকে বাল্মীকিতে রূপান্তরিত হয়েছে, অমৃত বহন করে নিয়ে আসছেন বিজেপিতে, ধরে নিচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে এই অমৃতর সঙ্গে সঙ্গে অমৃত ভাণ্ড যখন ওই সমুদ্র মন্থন করে উঠেছিল, তখন তো হলাহলও উঠেছিল, বিষ উঠেছিল। সেই বিষটাকেও তো ভোগ করতে হবে। সেই বিষটা ইতিমধ্যেই মানুষজনের কিছু তো নজরে আসছে। ঠিক যেভাবে ওই ঋতব্রত তৃণমূল তারা একটা বন্ধুত্বপূর্ণ বিরোধীর আখ্যা পাচ্ছেন, যেভাবে একের পর এক লোক যাদের মানুষ প্রত্যাখ্যান করেছিলেন, যাদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তারা এখন ওই বন্ধুত্বপূর্ণ বিরোধীতে পরিণত হচ্ছেন। এবং সংসদে যারা সরাসরি একটা নতুন দল গঠন করে নিয়ে এনডিএতে যোগ দিয়ে ফেলেছেন, মানে একদম বন্ধু হয়ে গেছেন, সেই সব দেখে শুনে দেখুন, রাজনীতির অনেক অঙ্ক থাকে, রাজনীতির অনেক বাধ্যবাধকতা থাকে। সংসদে হয়তো ওই নম্বরের একটা বাধ্যবাধকতা আছে, বিল পাসের বাধ্যবাধকতা আছে, এখানে তো সেসবও নেই। বিধানসভায় যে পরিমাণ মানুষজন ভোট দিয়ে যে পরিমাণ আসন বিজেপির হাতে তুলে দিয়েছেন, তাতে তো তারা নিশ্চিন্ত। তারপরেও এখানে যা ঘটছে সেগুলো দেখে মানুষের মনে যে একটা দ্বন্দ্ব লাগতে পারে, কোথাও গিয়ে একটা সংশয় তৈরি হতে পারে, এটাও নিশ্চয়ই সরকার বুঝতে শুরু করেছে। কারণ দেখুন, সরকারের মধ্যে কিন্তু একটা প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তার জায়গা দেখছি। এই যে অগ্নিমিত্রা পাল নিজে যেভাবে ওই দোষ চাপিয়ে দেওয়ার রাস্তায় না হেঁটে নিজে প্রত্যক্ষভাবে মোকাবিলা করার রাস্তায় নেমেছেন, তাতেই পরিষ্কার বাস্তব পরিস্থিতি কি হতে পারে, মানুষ ভোগান্তি শিকার হলে কি বলতে পারে সেটা বুঝে গেছেন। ঠিক এই রকমভাবে মানুষজনের মধ্যেও যে একটা
এই বেনজল ঢুকে পড়া নিয়ে বর্ষার জলের মতো, সেটা নিয়েও যে একটা বিরক্তি কাজ করতে পারে, এটাও কিন্তু সবাই আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন। ওই জন্য বিজেপির রাজ্য সভাপতি তিনি প্রথম থেকে শ্রমিক ভট্টাচার্য বারবার বলছিলেন যে এখানে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু তারপরেও যেগুলো হয়েছে আমার ধারণা পরবর্তী ক্ষেত্রে সেগুলো নিয়ে আস্তে আস্তে নিজেদের অবস্থানটা বিজেপি পরিষ্কার করার চেষ্টা করবে। কারণ সেই সংশয়, সেই দ্বন্দ্ব, এটা যদি মানুষের মনে থেকে যায় সেটা কিন্তু আস্তে আস্তে একটা সংঘাতের জায়গা তৈরি করবে। আপনাদের মনে আছে সেই ফর্মুলা, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এবং সবশেষে সংঘাত। এটা নিশ্চয়ই সরকার চাইবে না। এবং একই সঙ্গে একটা যে সংঘাতের জায়গা তৈরি হয়ে গেছে, মানুষজন যে ওই টমেটিনো ফেস্টিভ্যালের মতো চারপাশে লোকজনকে ডিম ছুঁড়ে ছুঁড়ে একটিনো ফেস্টিভ্যাল করছেন, এটা বেশ আমোদে ব্যাপার হচ্ছে। লোকজন ব্যাপারটাকে নিয়ে খুব উপভোগ করছে আর কি। স্পেনের টমেটো, আমাদের এখানে ডিম, এই সমস্ত হচ্ছে এখানে। এবার তার মধ্যে কতজন আখেরে বিজেপি আর কতজন ওই বদলে গিয়ে বিজেপি হওয়া মানুষ আছেন সেটা নিয়েও সংশয় উঠছে। কিন্তু ঘটনা হচ্ছে এই খেলাটা যখন তুঙ্গে উঠছে তখন কিন্তু আস্তে আস্তে অরাজকতার প্রশ্ন আসছে, আইন শৃঙ্খলা নষ্ট করার দিকে এগোচ্ছে। কারণ লোকের যদি ডিম ছোড়াটা অভ্যেস হয়ে যায় তাহলে কিন্তু কারণে অকারণে পরবর্তী ক্ষেত্রে এই ডিম ছোড়াটাই একমাত্র কাম্য, একমাত্র কাজ বলে পরিগণিত হবে। তখন সেটা বুঝেই মুখ্যমন্ত্রী আজ সতর্ক করে দিয়েছেন, বলে দিয়েছেন যার বিরুদ্ধে যে অভিযোগই থাকুক, যত বড় দুর্নীতিগ্রস্তই কেউ হোক না কেন, তার বিচার আইনের পথে হবে। কেউ যেন হাতে ডিম তুলে নেওয়া মানে আইন তুলে নিতে না যান। মুখ্যমন্ত্রী এটার যে কতটা সিরিয়াস, তিনি যে ভবিষ্যৎটা কোন দিকে যেতে পারে সেটা বুঝেছেন, সেটা কিন্তু নিজে যেভাবে লোকজনকে বুঝিয়েছেন তার মধ্যেই পরিষ্কার। তিনি একদম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ফলতার মোগল সম্রাট জাহাঙ্গীরের অনুগামীরা আইন হাতে তুলে নিতে গেছিল, তার ফলে তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। এমনকি জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অভিযোগে মামলা হয়েছে। সুতরাং ভবিষ্যতে এটা বলে হয়তো বোঝানোর চেষ্টা করেছেন যে ভবিষ্যতে যারা এরকম আইনটা হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন তারাও কিন্তু এই রকম সমস্যাতেই পড়বেন। এবার তার এই সতর্কবার্তা যেহেতু তৃণমূলের ওই জাহাঙ্গীর বাদশার অনুগামীদের উদাহরণ দিয়ে তিনি পরিষ্কার করেছেন, ফলে কেউ কেউ ভাবতে পারেন এটা বিশেষ কারোর জন্য বা বিশেষ কোনো পক্ষের জন্যই এটা বার্তা। কিন্তু মুখ্যমন্ত্রী তো তিনি যখন কোনো বার্তা দেন সেটা সবার জন্যই বার্তা, সব নাগরিকের জন্যই, রাজ্যবাসীর জন্যই বার্তা হওয়া উচিত। যদি হয় তাহলে ভবিষ্যতে আমরা হয়তো অরাজকতা দেখব না, কিন্তু যদি না হয়, কেউ যদি ভেবে ফেলেন এটা শুধু বিশেষ কারোর জন্য এবং তাদের সেই বিশ্বাসটা পরবর্তী ক্ষেত্রে যদি দৃঢ় বিশ্বাসে পরিণত হয়, তাহলে কিন্তু অরাজকতা বা আরেকটা চাপ সরকারের জন্য তৈরি হয়ে যাবে। আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না ইন্টারস্টেট আছে সিআইডি সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট কিছুদিন আগে ঘটেছিল। অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি। 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি 3টেতে এবং এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু নয়, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণও আদায় করবে। এখনো পর্যন্ত 25 জন গ্রেপ্তার হয়েছে। দেখুন, গণতন্ত্রে 51 মানে 100 আর 49 মানে 0। কে এই থিওরিটা শিখিয়েছিলেন জানেন? প্রণব মুখোপাধ্যায়।
এটা গণতন্ত্রের অঙ্ক। এটাই তিনি অঙ্কটা একদম সবার মাথার মধ্যে থিওরি হিসেবে ঢুকিয়ে দিয়েছিলেন। আর প্র্যাকটিক্যালি সেটা করে দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একটা দল ক্ষমতায় থাকাকালীন কানায় কানায় পূর্ণ, বলা যায় উপচে পড়ছে, আর তখন রাজ্যের একটা বাদে সব পুরসভা, সব জেলা পরিষদ দখলে। আর যেই দলটা ক্ষমতার থেকে গেল, জয়ী বিধায়করা কে কোথায় রয়েছেন তার হদিশ নেই, নির্বাচিত সাংসদরা কে কোন পক্ষে তার ঠিক নেই, নির্বাচিত বিধায়করা কালীঘাটপন্থী, ঋতব্রতপন্থীতে বিভক্ত। মানে ভাবতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী এবং ঋতব্রতপন্থী। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন চরমতম দুঃস্বপ্নেও ভাবতে পেরেছিলেন যে তার প্রতিপক্ষের নাম ঋতব্রত হবে? সেটাই তো দেখা যাচ্ছে। জেলায় জেলায় পুরসভাগুলো অকেজো। এতদিন জানতাম পুরসভাগুলো স্বায়ত্তশাসিত, তাদের কর আদায় করার অধিকার রয়েছে। সেই সব পরাক্রমশালী পুরপ্রধান কাউন্সিলররা হঠাৎ অভিভাবকের অভাবে অনাথ শিশুর মতো আচরণ করলেন। মানে ক্ষমতা যেতেই সব দিকে শুধু শূন্যই শূন্য। এবার মুশকিল হচ্ছে, শূন্য ঘরে থাকা যায় নাকি? একা থেকে দেখুন তো একটা ঘরে কীরকম লাগে, কদিন থাকতে পারেন। ফলে জ্যোতিপ্রিয় মল্লিক যেটা করেছেন সেটার মধ্যে কোনো অন্যায় দেখছি না, অস্বাভাবিকও কিছু দেখছি না। এই বদলে যাওয়ার সময়ে যখন বাকি সবাই ঘর শূন্য করে দিয়ে চলে গেছেন, তখন জ্যোতিপ্রিয় মল্লিককে ঘর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ওই সাংগঠনিক জেলার সভাপতি বানিয়ে দিয়েছিলেন। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যথারীতি একা ঘরে থাকতে, শূন্য ঘরে থাকতে রাজি হননি। ফলে নিজের ব্যাকসপাটরা গুছিয়ে নিয়ে তিনি আস্তে আস্তে মানে ঘর ছেড়েছেন। এবার খেয়াল করে দেখুন, তিনিই কিন্তু এই ভোটের আগে একমাত্র সেই অর্থে দাগি ছিলেন যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছিলেন। হেরে গেছেন। আর তারপর উত্তর 24 পরগনা জেলা সভাপতি করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে, তাকে উপদেষ্টা করা হয়েছিল সংসদের। সব ছেড়ে দিয়েছেন, সব ছেড়ে দিলেন। এখন এটা অবশ্য ঠিক, তৃণমূলের কোনো সাংগঠনিক পদ সেটা নেওয়াটা বেশ ঝুঁকি। সুতরাং সবিনয়ে সব কিছুকে প্রত্যাখ্যান করে একটা দূরত্ব বাড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি লিখেছেন তাতে নাকি তিনি তার 350 সুগার, কিডনির সমস্যার কথা বলেছেন। এবার দেখুন, এর মধ্যে একটা সৎ ব্যাপার আছে যে এরকম অসুস্থ, সত্যিই তো এইরকম একটা পরিস্থিতি যখন দলের হাত থেকে সব কিছু গেছে, দলকে ঘুরে দাঁড়াতে গেলে লড়াই চাইতো। এই শারীরিক পরিস্থিতিতে লড়া সম্ভব নাকি? সুতরাং তিনি তরুণ তুর্কি কাউকে দেওয়ার জন্যই নিশ্চয়ই বলেছেন। এটার মধ্যে একটা সৎ উদ্দেশ্য খুঁজে পাওয়া যেতেই পারে। কিন্তু আমাদের জাস্ট একটা প্রশ্ন, সুগারের কারণে কিডনির সমস্যা, এটা তো রাতারাতি নয়। রাতারাতি তো সুগার বাড়তে পারে না। দুশ্চিন্তায় অনেক সময় সুগার বাড়ে, হয়তো এই ভোটে হারার পর 1 মাসে সুগার হতে পারে, কিন্তু এই 1 মাসের সুগারে তো কিডনি খারাপ হতে পারে না। তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক যখন ভোটে লড়ছিলেন তখন নিশ্চয়ই তার শারীরিক সমস্যাগুলো ছিল। তাহলে কিসের আশায় তিনি ভোটে প্রার্থী হয়েছিলেন? তখন কি মনে হয়েছিল যে অসুস্থ শরীরে ঠিক আছে, জিতলে জিতবেন, মানুষজনের সেবা করার জন্য তো উদযাপন করতে হয় নাকি? তো না করলেও চলে, এরকমই কিছু ভেবেছিলেন তিনি? নাকি তার মনে হয়েছিল, দেখবেন প্লেয়াররা, বড় প্লেয়াররা ফর্ম চলে যান কিন্তু তাও তারা চেষ্টা করেন একটা কোনো মাইলস্টোন টাচ করে হয়তো একবার শেষ একটা ম্যাচে একটু ভালো খেললাম, এইরকমভাবে তারা অবসর নেবেন। ঘাড় ধাক্কা না খেলে তারা অনেকেই আছেন ছাড়েন না আর কি। তো জ্যোতিপ্রিয় মল্লিক সেরকম ভেবেছিলেন যে না, এবারের ভোটটায় জিতবো, জিতে একটা মন্ত্রী হব, তারপর না ছাড়বো। আর মন্ত্রী হিসেবে ছাড়ার মধ্যে একটা ব্যাপার আছে তো নাকি? সেই সব কিছুই হলো না বলে এখন যে ছেড়ে দিলেন, সেখানে প্রশ্ন তো একটাই, হতাশা নাকি ভয়? এই বিষয়টা একদম বলতে পারবো না। যদি কেউ ইস্তফা দিয়ে থাকেন তাহলে তিনি সব থেকে ভালো তার কারণগুলো বলতে পারবেন। এটা তো হওয়ারই ছিল। ওরা যে এখনো 1.5 মাস ভোটের রেজাল্ট বেরোনোর পর এখনো যে ওদের নিয়ে আলোচনা হচ্ছে, এটাই কি যথেষ্ট নয়? আপনারা কি আশা করেছিলেন ওরা 5 বছর বিরোধী দলের ভূমিকা পালন করবে? এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, একটু দেরিতে ঘটছে। একটা শীর্ষস্থানীয় চোর বলুন, চাল চোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে, রেকগনাইজ করতে সুবিধা হবে। ওনার চিঠিটা আমি দেখিনি,
কিন্তু যদি কোনো ব্যক্তি, কোনো সিনিয়র নেতা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে তিনি নিশ্চয়ই তার বিষয়টা বলতে পারবেন। আমার তার সঙ্গে কোনো কথা হয়নি, ফলে আমি কিভাবে তার সম্পর্কে বলি। আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। এখন ওরা কোথায় পদত্যাগ করবে, ওরা কোথায় কার মাল খেয়েছে, কি করেছে, তারপরে পাবলিক যেরকমভাবে অমলেট বানাচ্ছে, সেটার থেকে বাঁচতে এখন এই সব করছে। এতে কি করব আমরা বলুন? যদি বালুদার ব্যাপারটার তোর মধ্যে কোনো তো ঘটছে, মানে আমার বক্তব্য হচ্ছে যাদের নিচ্ছে অন্তত কনসেন্ট নিয়ে নিক। মানে এটা তো খুব মানে খেলো হয়ে যাচ্ছে ব্যাপারটা। ন্যাশনাল এক্সিকিউটিভে নিলেন, বালুদা সব পদ ছেড়ে দিল, গৌতম দেব আজকে পদত্যাগ করলেন, রবীন্দ্রনাথ চ্যাটার্জি বিধানসভায় এসে পদত্যাগ করলেন, এখন পশ্চিম বর্ধমানের সভাপতি বিধানসভায় এসে বসে আছেন, গুরুত্বপূর্ণ নেতা অভিজিৎ ঘটক তিনিও বিধানসভায় এসেছেন। এটা আমি জানি না অবশ্য যে এই জন্যেই এসেছেন কিনা, তবে দেখা করতে এসেছেন, কথা বলতে এসেছেন, কথা বললে বুঝতে পারবো কি হবে এবং সেটা আপনাদের জানিয়ে দেবো। দেখুন, মিত্র ইনস্টিটিউশনের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের পরিবার অভিযোগ করেছিল বালু তার খুনের পেছনে রয়েছেন, এটা তাদের অভিযোগ। কামধুনি নির্যাতিতার পরিবার অভিযোগ করেছিল তাদের মেয়েকে যারা খুন করেছে তারা বালুর ঘনিষ্ঠ। এই ফাইলগুলো তো সব একে একে খুলবে, সেগুলোর থেকে বাঁচতেই কি জ্যোতিপ্রিয় মল্লিক দলত্যাগ করলেন? দুই নিহতের পরিবারের দাবি তো সেরকমই। তবে দলত্যাগ করে আইনের ফাঁস তো এড়ানো যাবে না। আর বিজেপি সরকার জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতি যে আলাদা করে কোনো সহৃদয় ব্যবহার করবে, অন্তত তার এই শারীরিক বক্তব্য, তিনি যেটা বলেছেন সমস্যাগুলোর কথা, সেগুলো বিবেচনা করে, সেটাও মনে হয় না। যেটা অবাক লাগছে, দেখুন, একজন লোক তার শারীরিক এরকম সমস্যার কথা বললেন কিন্তু এবং সরে গেলেন আর কি, কোনো একটা দল থেকে সরে গেছেন, ভোটে হেরে গেছেন, কিন্তু কোনো শিবির থেকে সহৃদয় ব্যবহার পাচ্ছেন না। একজন সবাই মনে করছেন তিনি নাকি ভয়ে ভয়ে ছেড়ে দিয়েছেন, আর কুণাল ঘোষ তার দলেরই লোক, তিনি বলছেন বলতে পারবো না। এবার দেখুন, বলতে পারবো না বলার মধ্যে দিয়ে কিন্তু এই যে বিভিন্ন অভিযোগগুলো রয়েছে, বিভিন্ন অন্য কারণগুলো উঠে আসছে, যেগুলো সজল ঘোষ যেরকম বললেন যে ওই ডিম বদলে অমলেট হয়ে যাবেন এরকম, এর বদলে তিনি ওই সরে যাওয়াটাই শ্রেয় মনে করেছেন। এই দাবিগুলোকে তো খণ্ডন করেননি, করতে পারতেন কিন্তু করলেন না। মানে কোনো বিরোধীদের সঙ্গে কুণাল ঘোষের কোনো রকম মতবিরোধ ঘটল না বালুকে নিয়ে। প্রশ্ন হচ্ছে, এরকমভাবে সবার সুর যদি মিলে সুর মেরা তুমারা হয়ে যায়, তাহলে সব থেকে বড় প্রশ্নটা তো এটা দাঁড়াবে, আর একজন তো গেলেন বটেই, কিন্তু রইলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে আর কতটুকু তৃণমূল বাঁধা রয়েছে, এইটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যারা বাঁধা আছে, মানে যাদের ধরে নিতে হবে মমতাপন্থী, তারা কি অভিষেকপন্থীও? এটা কিন্তু আরেকটা বড় প্রশ্ন। দেখুন, এমনিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তুলেই তো এই লোকসভার বিধানসভায় বেশিরভাগ তৃণমূলের সাংসদ আর বিধায়ক অন্যদিকে চলে গেছে। যারা পড়ে আছেন তাহলে ধরতে হবে তারা অন্তত তার সঙ্গে ছিলেন। আজকে যে বিতর্কটা দাঁড়ালো সবার সামনে এসে, তার পরিপ্রেক্ষিতে তো সেটাও বলা যাচ্ছে না। আপনারা জানেন বিতর্কটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ লোকসভায় স্পিকার ওম বিড়লার সাথে বৈঠক করতে দিল্লি গেছিলেন। বিদ্রোহী 20 জন সাংসদ যে আলাদা পরিচিতি দাবি করেছেন, সেটা অবৈধ বলে দাবি করতে গেছিলেন তিনি। অনেক কাগজপত্র সব নিয়ে টিয়ে গেছেন, প্রত্যেকের নামে একটা করে এরকম পুরো পিটিশন তৈরি করে নিয়ে গেছেন কিসে? এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তিনি গিয়ে কি বললেন, তার পরিপ্রেক্ষিতে কি হলো, সেগুলো আলোচনায় নেই। আলোচনায় এলো তিনি গেলেন কিসে। অভিষেক উড়ে তো গেলেন, কিন্তু সেটা কি প্রাইভেট জেটে? দেখুন, এই ব্যাপারটাতেও না কোনো পক্ষের মধ্যে কোনো রকম কোনো মতবিরোধ নেই। একটা অদ্ভুত ব্যাপার। মানে মমতাপন্থী তৃণমূলী, ঋতব্রতপন্থী তৃণমূলী, বা বিজেপির লোকজন, বা হয়তো এরপর সাংসদদের ধরলে তারা, কারোর মধ্যে কোনো রকম কোনো মতবিরোধ নেই। সবাই কিন্তু এ ব্যাপারে এক সুরে কথা বলছেন। এটাই হচ্ছে সব থেকে জটিল ব্যাপার। এর আগেও অভিষেক তিনি যখন গিয়েছিলেন, তখন
এই প্রাইভেট জেটেই গেছিলেন। তখন সবার প্রথম তো তখন মনে হতে শুরু করেছিল যে আচ্ছা, একটা দল হেরে গেছে, একের পর এক সাংসদ বিধায়ক সবাই বেরিয়ে যাচ্ছে, কি আছে না নেই, দলটা সাইনবোর্ড হয়ে থাকবে কিনা, এই সমস্ত নিয়ে যখন লোকে কটাক্ষ করছে তখন তারা প্রাইভেট জেটে যাচ্ছে। কত টাকা ছিল, কত টাকা করেছিল? এখন কিন্তু সেই প্রশ্ন উঠছেই না। তার বদলে কোন প্রশ্নটা উঠছে তিনি কিভাবে টাকাটা খরচ করলেন। টাকা আছে, এটা নিয়ে কারোর কোনো সংশয় নেই, এবং সেই টাকাটার ভবিষ্যৎ নিয়ে এখন অলরেডি লড়াই শুরু হয়ে গেছে। অরূপ বিশ্বাস, আপনাদের জানিয়েছিলাম যে অরূপ বিশ্বাস তিনি তার ওই তৃণমূলের কোষাধ্যক্ষ পদ চলে গেছে, তারপরেও চিঠি দিয়ে ব্যাংককে জানিয়েছেন যে এই টাকা, ওই ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দাও, কারণ ওটা নাকি তছরূপ হতে পারে। ভাবুন, যার সেই অর্থে অধিকার নেই বলার তিনি বলে দিলেন। এবার ঋতব্রত পন্থীরা তারাও তো একই সঙ্গে এক সুর মিলিয়ে বলেছেন ওই টাকাটা আমাদের, ও টাকাটা ব্যবহার যেন না করা হয়। মানে তারা দলটাকেও হাইজ্যাক করে নেওয়ার কথা ভেবেছেন। মোটামুটি যা করেছেন এখন অবধি আলাদা ব্লক করার মানে তো তাই। এবার ঋতব্রতকে যখন আদালত মান্যতা দিয়ে দিয়েছে বিরোধী দল নেতা হিসেবে এবং তার ওই বহিষ্কারের ওপর স্থগিতাদেশ দিয়েছে, তাহলে তো তিনি তো এখন পাকাপোক্ত তৃণমূলী। তার সঙ্গে বেশিরভাগ লোকজন রয়েছে সেই একনাথ শিন্দে বি মডেল, সেই হিসেবে যদি লোগো নাম সবই পেয়ে যান, তাহলে হয়তো এই কোষাগারটা, যে কোষাগারে 1000 কোটি 2000 কোটি কত আছে সেটা নিয়ে একটা বিরাট আলোচনা আছে, কিন্তু বিশাল কিছু আছে এটা পরিষ্কার। সেইটা যাতে কমে না যায় তাদের হাতে আসার আগে, তারাও বলছেন যে ওটাকে ফ্রিজ করে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে যদিও ইতিমধ্যে ব্যাংককে জানিয়ে দেওয়া হয়ে গেছিল যে অরূপ বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন যিনি এখন কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, তো সেই হিসেবে টেকনিক্যালি কারেক্ট আছেন। সেই হিসেবেই অভিষেক হয়তো ওখান থেকে টাকা নিয়ে ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা নিয়ে তো সবাই মিলে তোপ দাগতে শুরু করে দিয়েছেন। এই অধিকার কি আছে? এবং সব থেকে বড় কথা, যদি ওখান থেকে টাকা নিয়ে যদি এরকমভাবে, দেখুন এটা নিয়ে একটা বিরাট বিতর্ক এখনও আছে। এই মুশকিল হচ্ছে এটাই, অভিষেকপন্থীরা যারা এখনও রয়েছেন, মানে অভিষেক নিজেই আর কি, তিনি জানাতে চেষ্টা করেছেন যে তিনি নাকি ওই বিজনেস ক্লাসে গেছেন, কিন্তু অনেকেরই ধারণা তিনি ওই চার্টার্ড ফ্লাইটে গেছেন। এবং যদি চার্টার্ড ফ্লাইটে গিয়ে থাকেন তাহলে কুণাল ঘোষও তার পাশে নেই, এবং তিনিও যে ওই ঋতব্রত পন্থী এবং বিজেপি পন্থীদের মতো একই সুরে কথা বলছেন সেটা পরিষ্কার। অর্থাৎ যত সময় যাচ্ছে প্রতি পদে কিন্তু অভিষেক ব্যানার্জি একা হয়ে যাচ্ছে। এটার মধ্যে অবাক হওয়ার কী আছে? উনি তো নর্মাল ফ্লাইটে চড়েন না, মানে আমার তো খেয়াল পড়ছে না যে কবে উনি শেষ নর্মাল ফ্লাইটে চড়েছেন। মানে ওনার সঙ্গে চার্টার্ড ফ্লাইটটা সমার্থক। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই। চার্টার্ড ফ্লাইট, চপার, এগুলো হচ্ছে উনি মনে করেন হয়তো ওনার স্ট্যাটাস সিম্বলের জন্য জরুরি, কিন্তু একজন এমপি যে পরিমাণে টিকিট পান বিজনেস ক্লাসের, টিকিট শেষ করা যায় না। তো গোটা বিজনেস ক্লাসটা ভাড়া করে নিলেও অনেক কম পয়সায় হয়ে যায়, কিন্তু এই যে পার্টির টাকা, এটা তো ওনার ব্যক্তিগত টাকা নয়, আমার ধারণা এটা ব্যক্তিগত টাকা নয়। এবং যা হিসেবপত্র পাওয়া যায় এই চার্টার্ড ফ্লাইটের পেছনে কত টাকা পার্টির ফান্ড থেকে নেওয়া হচ্ছে সবাই জানে। পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। তো এত বড় পরাজয়, কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মামলার খরচ, আমাদের এরকম অনেক এমএলএ আছেন যে সোনা বন্ধক দিয়ে কর্মীদের মামলার খরচ মেটাচ্ছেন, একটা পয়সা হচ্ছে কেন্দ্রীয়ভাবে পাওয়া যাচ্ছে না। সেই অবস্থায় এর আগেও গেছেন, চার্টার্ড ফ্লাইটে গেছেন, এবারও চার্টার্ড ফ্লাইটে গেলেন। মানে অবাক হওয়ার কিছু নেই, মানে উনি তো ওনার বাহন হচ্ছে আর কি চার্টার্ড ফ্লাইট, তো উনি ওনার বাহনে চেপেছেন। পার্টির খরচা করে যদি কেউ চার্টার্ড বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি না। আপনারা জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস
শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে নাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক, আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায় তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না। যারা বলছেন আমি কিসে আসছি কিসে যাচ্ছি কোত্থেকে নামছি, তারা যদি লিখিত দিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইকোনমি ক্লাস যাবে, আমার পাশের সিটে যদি কেউ বসে, যেটা আমার সাথে অনেকবার হয়েছে, আমার লিগাল ওপিনিয়ন নিয়ে এটা করা। কুণাল ঘোষ আমার সহকর্মী, সে যদি আমার বিরুদ্ধে বলে আমি তার বিরুদ্ধে বলবো। এবার কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আপনারা বুঝলেন কি? বিশ্বাস করুন আমরা বুঝে উঠতে পারিনি তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন। শুধু এইটুকুনি বুঝেছি তিনি একটা নতুন কৌশল নিয়েছেন যে কুণাল ঘোষের বিরুদ্ধে কিছু বলবেন না, মানে এই কৌশলটা নতুন নিয়েছেন, নতুন দেখছি। ওই যে পেছনে আজকে সংসদে তার পেছনে যে দাঁড়িয়েছিলেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর এই নতুন কৌশলটা প্রথম প্রয়োগ করেছেন। ওই যে কদিন আগে হাইকোর্টে উকিল বদল করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উপর বেজায় খেপে গেছিলেন এবং খেপে গিয়ে অনেক কিছু বলেছিলেন আর কি, বলেছিলেন অভিষেকের জন্যই তাদেরকে চোর চোর শুনতে হয়, শয়তান টয়তান অনেক কিছু বলেছিলেন আর কি। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাবে কি বললেন, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে মানুষ করেছে। এবার সেটা শুনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীরকম গলে গেছিলেন দেখুন, অথবা চাপেও পড়ে যেতে পারেন আর কি। তারা হয়তো মনে হচ্ছিল এরপরে তো তিনি যদি এই সমস্ত বলেন টলেন, এরমভাবে সমালোচনা করেন, লোকে তার মানুষ করার পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলবে, তাই জন্যই তিনি শয়তান থেকে সোজা সন্তান করে বানিয়ে নিয়েছেন। দেখুন একদম কোলে আগলে রাখছেন এখন। এবার কুণাল ঘোষও যা যা বললেন আর কি, তাকে অভিষেক তো ওই রকমই একটা, এটাকে বলে বাংলায়, মানে বাংলাতেই হয়ে গেছে আর কি কথাটা সেন্টু, আপনারা জানেন এটা ঠিক বাংলা হয় না আর কি, যেগুলো হয় সেগুলো শুনতে ভালো লাগবে না, আবার অন্যরকম মানে হবে। সেন্টিমেন্টাল একটা ডোজ আর কি এইভাবে বলা যেতে পারে, যেটাকে কোট আনকোট সেন্টু বলা হয় বাংলা, সেইটা দিলেন আর কি কুণাল ঘোষকে, এটা আমরা বুঝতে পারলাম। এতে কুণাল ঘোষও ওই একইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো গলে যান কি না এটা দেখতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে এইরকমভাবে সহকর্মীদের, মানে কুণাল ঘোষের মতো সহকর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অতীতে স্বীকৃতি দিতেন বা সেন্টু ঠেন্টু দিতেন, এরকম নরম মনোভাব দেখাতেন কি? মানে দেখুন এই যতজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই তৃণমূল ছেড়েছেন তাদের অধিকাংশই তো এইটা নিয়েই এতদিন ধরে সব থেকে বেশি সরব থেকেছে। সে যাক, কত কিছুই তো হয়। এই যে দেখলাম আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র এক গাড়িতে একসঙ্গে তারা পাশাপাশি রয়েছেন। মানে দেখুন কিসের ভিত্তিতে কি হয়, মানে আমরা সেই অতীতে কথার কথা শুনতাম না যে এর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তো এবার কার বিভিন্ন সময় সেটা বদলে যেত আর কি। ঠিক এইরকম একইভাবে কিসের কল্যাণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র একসঙ্গে হয়ে যান, একমত হয়ে যান, এক সুর হয়ে যান, সেগুলো আমরা জানি না, এটাই হয়তো বলে পরিস্থিতি। কিন্তু ঘটনা হচ্ছে আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাও শুনছিলাম, বক্তব্য শুনতে শুনতে জাস্ট একটা কথা মনে হলো আর কি, ওই যে উনি বললেন না যে তৃণমূলের বিধায়করা তারা সোনা বন্ধক রেখে তাদের দলীয় কর্মীদের বাঁচানোর জন্য মামলা টামলা লড়ছেন, হতেই পারে এর মধ্যে কোনো, মানে সত্যিই তো যদি এখন তারা অন্য ব্লকে চলে যান, ফলে যে ভাণ্ডারটা, মানে যে কোষাগারটা এখন মমতাপন্থীদের আন্ডারে রয়েছে বোঝাই যাচ্ছে, নইলে আর অভিষেকের সেখান থেকে টাকা খরচ করে ওই প্রাইভেট জেটে যাওয়ার প্রসঙ্গ আসবে কোত্থেকে, কম তো না, বেশ কয়েক কোটির ব্যাপার। তো সেটা তো হচ্ছে বুঝলাম, তারা তাদের বাড়ির সোনা বন্ধক রেখে মামলা লড়ছেন, এর ব্যাপারটা বুঝলাম। শুধু যখন তিনি বললেন তখন ঝট করে মনে পড়ে গেল এই যে সদ্য বিধাননগর কর্পোরেশনের এবং প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত, যিনি এখন এই মুহূর্তে পুলিশের হেফাজতে রয়েছেন আর কি, তার বিরুদ্ধে যা যা অভিযোগগুলো আমাদের সামনে এসছে, যেগুলো আপনাদের শোনাচ্ছিলাম, তার মধ্যে কিন্তু তার বাড়িতে 50 কেজি সোনার বিলও নাকি রয়েছে। 50 কেজি সোনা একজন বিধায়কের বাড়িতে আছে। এবার দেখুন সত্যি মিথ্যে কতটা আছে তার কাছে, কিনেছিলেন মানেই তার কাছে থাকবে কিনা, এগুলো আমরা কিছু জানি না। আমি জাস্ট আপনাদের সাথে ঘটনাচক্রে শেয়ার করলাম আর কি। ওই উনি বললেন না যে বিধায়করা সব সোনা বন্ধক দিচ্ছেন, তাই জন্যে আর কি, তাহলে সব বিভিন্ন মামলার খরচ টরচ উঠতেই পারে আর কি।
কত কিছুই তো হয়, সবই তো বদলে যাওয়ার সময়, তো ওই বললাম পরিস্থিতি। কিন্তু একটা জিনিস আমরা কিছুতেই বুঝতে পারছি না, জানেন তো, এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত এই যে ভাণ্ডারটা রয়েছে, যে ভাণ্ডারটা নিয়ে মানে কোষাগারটা নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় চিঠি দিয়ে দিয়েছেন 10 জন বিধায়ক, মানে নির্বাচিত জনপ্রতিনিধি, মানে ওই ঋতব্রত পন্থী, তার তো একটা সাংবিধানিক ওজন রয়েছে। সেই চিঠিতে কি লেখা আছে? লেখা আছে তৃণমূলের 3টে অ্যাকাউন্টে দুর্নীতির কালো টাকা থাকতে পারে। তার মানে এটা তারা ব্যাংককেও জানিয়ে রাখলেন, ভবিষ্যতে যদি দুর্নীতির তদন্ত হয় আর তাতে ওই ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মেলে, তাহলে সেখানে যদি লেনদেন করতে দিয়ে থাকে এইটা অফিসিয়ালি জানিয়ে দেওয়ার পর, তাহলে তো ব্যাংক কর্তৃপক্ষ দায়বদ্ধ হয়ে যাবেন। এই চাপে যদি ব্যাংক ওই 3টে অ্যাকাউন্টে লেনদেন এখন বন্ধ করে দেয়, তাহলে দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কতটুকু কর্তৃত্ব অবশিষ্ট থাকবে, আমি জাস্ট শুধু সেইটা ভাবছি। কারণ সবাই জানেন দল চালাতে পেট্রোল লাগে, তো যে পেট্রোলটাকে লোকে টাকা বলে থাকে। অ্যাকাউন্টে যে টাকা, এটা যে কাটমানির টাকা নয়, এটা যে ডাকাতির টাকা নয়, এক্সটর্শনের টাকা নয়, নানান ধরনের দুর্নীতির টাকা নয়, এটা তদন্ত হোক। এই অ্যাকাউন্টগুলোর ট্রানজাকশনও যাতে হচ্ছে বন্ধ থাকে। যে তাড়াহুড়ো করে একদম অন্য শিবিরে গিয়ে সই করে থানায় জমা দেওয়াটাই যেন অগ্রাধিকার। সাধারণ মানুষ তাদের থেকে নেওয়া টাকা, দুর্নীতির টাকা, কাটমানির টাকা বা গভর্নমেন্টের ফান্ড আদপে ব্যবহারই হয়নি, সেটা চলে গেছে, এই সমস্তটা আমাদের পক্ষে তদন্ত করা সম্ভব নয়। ফলে প্রতিবাদটা যত না অগ্রাধিকার, তার থেকে বেশি হচ্ছে প্রতিপক্ষের হাতে তামাক খাওয়াটা বেশি অগ্রাধিকার। টাকাটা পাবলিকের, লুটের মালের বকরা এখন সবাই চায় যে গোষ্ঠীতেই থাকুক। মুশকিল হচ্ছে ওদের দলের টাকা, ওদের দলের নেতারা, তারা নিজেরা ভাগ বাটোয়ারা করবার জন্য আজকে এ বলছে ফ্রিজ করো, ও বলছে ফ্রিজ থেকে বার করো। তবে এটা তো ক্লিয়ার, এই টাকা থেকেই ওই নারদ মানে ঢেকি মানে সরি অভিষেক ব্যানার্জি আর কি তার ঢেকি মানে চার্টার্ড ফ্লাইটে চাপেন, এটা ক্লিয়ার। তো আমরা আমাদের একাধিক বিধায়ক তারা লিখিতভাবে এফআইআর করেছেন যে এটা তদন্ত হোক এবং এই ট্রানজাকশনগুলো বন্ধ থাকুক। ফ্রিজ না করে এই টাকা সিজ করুক, কারণ এই টাকা পাবলিকের টাকা। যে কোম্পানিগুলো টাকা দিয়েছে তারা কোত্থেকে দিয়েছে, কেমন করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তারও তদন্ত হোক। দেখুন, এটা সেই হিন্দি গান ছিল না, পয়সা হ্যাঁ পয়সা, হচ্ছে সেরকম। তো এই গোটা বিষয়টা এখন এই টাকা পয়সাতেই আটকে আছে, বুঝলেন তো। মানে কে যে কার হাতে তামাক খাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন, ঋতব্রতরা কার হাতে তামাক খেয়ে তৃণমূলের তহবিলটা নিয়ে প্রশ্ন তুলছেন। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে প্রশ্ন তুলেছেন যে বিদ্রোহী তৃণমূল সাংসদরা কার হাতে কি খেয়েছেন। মানে স্পিকারের কাছে ওই বললাম না, তিনি ওই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে বক্তব্য পেশ করতে গেছিলেন। 20 জন সাংসদের প্রত্যেকের বিরুদ্ধে 10 টাকার স্ট্যাম্প পেপারে ডিসকোয়ালিফিকেশন পিটিশন দিয়েছেন। এবার ভাবুন, মাত্র 10 টাকা স্ট্যাম্প পেপার। অভিষেক তাই তো দেখিয়েছেন, যদিও অনেকগুলো করে পাতা আছে, আমরা শুনেছি 10-12টা করে পাতা এক একজনের পেছনে, কারোর ক্ষেত্রে আরও বেশি আর কি। তো কোটি কোটি টাকার নির্বাচনে জিতে যে সাংসদ হওয়া যায়, মাত্র 10 টাকার স্ট্যাম্প পেপারে সেই সাংসদ পদ খারিজ করার পিটিশন দখল করা যায়, এটাও তো আমরা এবারই প্রথম দেখলাম। ভাবা যায় টাকার কত রকম মূল্য, টাকাটা কোনখানে কিভাবে আছে তার ওপর পুরো বিষয়টা নির্ভর করে। এই যেরকম এই যে সবাই বলছেন, কেউ বলছেন 1800 কোটি, কেউ বলছেন 1000 কোটি, কেউ বলছেন 1100 কোটি বা 2000 কোটি, যাই হোক, যে টাকাটা তৃণমূলের ওই ফান্ডে রয়েছে প্রচুর টাকা, কোটি কোটি টাকা। কিন্তু যদি এখন সেগুলো ফ্রিজ হয়ে যায়, তাহলে তো সে টাকা এই মুহূর্তে মূল্যহীন। ঠিক একই রকম কোটি কোটি টাকার নির্বাচন 10 টাকায় খারিজ হতেই পারে, যদি সেটা স্ট্যাম্প পেপার হয়, যদি সেটা যদি মান্যতা পায় আর কি, তবেই। এবার ওই 10 টাকা স্ট্যাম্প পেপারের অভিযোগটাও খুব কম বলে ভাববেন না, কারণ ওখানে যা বিধিভঙ্গের অভিযোগ করা হচ্ছে সে তো হয়েছে। বেরিয়ে এসে অভিষেক যেটা দাবি করেছেন যে ওই কোটি কোটি টাকা লেনদেনে নাকি তাদের সাংসদদের কেনাবেচা করা হয়েছে, কাউকে নাকি এজেন্সির ভয় দেখানো হয়েছে, এবং এই ভয় দেখানো, প্রলোভন, মানে লেনদেন আর কি, এই সব কিছু প্রমাণ নাকি তার কাছে রয়েছে। এবার এর মানে কি বলুন তো?
অভিষেক 2 বছর আগে ব্রিগেডে ওই বিশাল র্যাম্প করে যাদের প্রার্থীপদ ঘোষণা করেছিলেন তারা সবাই আসলে বিক্রয়যোগ্য, এতটাই সস্তা, বা তাদের এটাই ক্যারেক্টার, এটাই চরিত্র যে 2 বছরই তারা বিক্রি হয়ে গেলেন? আমরা বলছি না, অভিষেক নিজে বলছেন। তাহলে তো আমাদের প্রশ্ন হবে, তিনি এবং তার এজেন্সি তারা কেমন প্রার্থী বাছাই করলো? তার বাছাই করা 28 জন প্রার্থীর 20 জনই যদি এইভাবে পিছলে চলে যান, তাহলে সাধারণ সম্পাদক হিসেবে তার নিজের বিচার বুদ্ধি নিয়ে নিজেই তো ওই সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিষেক প্রশ্ন তুলে দিলেন। किसी को ईडी से बचना है, किसी को सीबीआई से बचना है, किसी को पैसा मिल रहा है, किसी को धमकाया जा रहा है। और जब मैं कह रहा हूं पैसा मिल रहा है, धमकाया जा रहा है, आई हैव कॉन्क्रीट प्रूफ। नहीं तो कोई भी सांसद अगर मेरा बात को उनको ऑफेंसिव लगे, दे शुड फाइल अ केस अगेंस्ट मी, आई विल प्रूव इट बिफोर द कोर्ट ऑफ लॉ व्हाट आई हैव। किसी को डरा के, धमका के, खरीद के, करोड़ों रुपया का लालच दिखा के जनता ने जिन अपेक्षाओं के साथ जिसको चुना था, मैं बीजेपी के साथ लड़ूंगा नहीं इसलिए बीजेपी के साथ हाथ मिला रहा हूं, अपना जमीर बेच रहा हूं। जो इस तरीके का राजनीति में यकीन करता है, बंगाल में उनके लिए कोई जगह नहीं है। অভিষেক বলছেন বটে এতগুলো কথা, কিন্তু ভেবে দেখুন এই যে বিভিন্ন কেনাকাটার কথা বললেন, তার দলেরই আরেক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তো আবার বলেছেন যে আইপ্যাককে দিয়ে তিনি এতদিন এইভাবে চারপাশে রাজত্ব চালিয়ে এসছেন বলে তাদের দলের লোকজনের এত ক্ষোভ, সেই আইপ্যাকই নাকি বিজেপির হয়ে কাজ করছিল। এটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে আইপ্যাককে কিনে নিয়েছিল বিজেপি। এবার ভেবে দেখুন, যাদের ওপরেই যে দাঁড়িয়ে তিনি বেছেছেন সব যদি ভুল বেছে থাকেন, তাহলে মানুষ যদি কোনো সময় তাদের বাছাইটাকে ভুল ভেবে নেয় তাহলে দোষ দেওয়া যাবে? একটা কথা ভেবে দেখুন তো, 1.5 কোটি চার্টার্ড ফ্লাইট, 2000 কোটির পার্টি ফান্ড, কোটি কোটি টাকায় সব সাংসদদের বিক্রি হওয়ার গল্প, এগুলো শুনছে কারা? শুনছি আমি, আপনি, সাধারণ মানুষ। শুনে কীরকম লাগছে না ভাবুন তো? আমাদের কে কত জোর, সারা জীবনে 1 কোটি টাকা রোজগার করতে পারবেন? আদৌ অধিকাংশ লোকই পারবেন না। খুব ভাগ্যবান হলে আমাদের সাধারণ মানুষের কি হয়, ইএমআইতে একটা ছোটোখাটো ফ্ল্যাট ট্যাট কেনার ক্ষমতা হয়, তাও কারো কারো, সবার নয়। আর নেতারা যখন কথা বলেন, যারা আমাদের মতো এরকম ছাপোষাদের প্রতিনিধি, তারা কিন্তু কোটি কোটি ছাড়া খেলাধুলো করেন না। এটাই হচ্ছে সব থেকে মজা।